হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। দেখতে পাচ্ছ জুবাইর ভাই কিন্তু ক্লাসে চলে আসছে। সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ ফ্রি ক্লাস জিকে। সো আজকে আমরা জিকে নিয়ে কথা বলবো। সবার প্রথম আজকে ক্লাসে চলে আসছে বিথি, এবং তারপরে সেকেন্ড হয়েছে ফাতেমা জান্নাত, এবং তৃতীয় হয়েছে নাজিব। আচ্ছা, ঠিক আছে। সো আজকে বিথি, ফাতেমা জান্নাত, নাজিব, তারপরে চতুর্থ হচ্ছে সুরাইয়া সাবিহা, তারপরে ফিরদৌসি আফরোজ কাদিরা। ওকে, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহামণি, নুরুমুল্লাহ, আব্দুল আহাদ। ওকে, সো সেকেন্ড টাইমারদের জন্য আজকের সেরা ক্লাস হতে যাচ্ছে, এবং আজকে আমরা যেই জিনিসগুলো দেখব এগুলো অলরেডি তোমরা পরীক্ষা দিয়ে ফেলছো। তারপর আসলে আমাদের ভুলগুলো কোথায় ছিল এবং আমরা সেই জিনিসগুলো কিভাবে পড়তে পারতাম, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। হ্যাঁ, এবং ওভারঅল সেকেন্ড টাইমারদের জন্য একটা সাজেশনমূলক ক্লাস হিসেবে থাকবে আজকের এই ক্লাসটা। এবং যারা সেকেন্ড টাইমার, যাদের স্বপ্ন একটা ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে, হোক তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা। কারণ এমন হইতে পারে যে আজকের ক্লাস থেকে অনেক কিছু সেখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কমন পড়ে গেল। সো এই ক্লাসটা কিন্তু সবার জন্য। তো আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব, মাই হাম্বল রিকোয়েস্ট, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই ক্লাসটা ধুমায় শেয়ার করে দাও, যার যার টাইমলাইনে শেয়ার করে দাও, অথবা হচ্ছে একটু হাইলাইট করে দাও, যাতে অন্যান্য বন্ধুরা যারা সেকেন্ড টাইম দিবে, যাদের মনে একটা হতাশা, একটা কষ্ট আছে, যারা কোনো ভরসা পাচ্ছে না, তারা যেন এডুকেশনকে আশার আলো হিসেবে এই সময় পাশে পায়, তাদের জন্য একটু কষ্ট করে হলেও শেয়ার করে দাও। আর সাথে আছে আমি তোমাদের সাইফুর রহমান জুবাইর ভাইয়া। এবং আজকে আমি তোমাদের মেনলি যেটা সলভ করাবো সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কোশ্চেন। যে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি তো অবশ্যই জানি তোমরা যারা সেকেন্ড টাইমার, তোমাদের কিন্তু টপ প্রায়োরিটির মধ্যে একটা ইউনিভার্সিটি হচ্ছে সেকেন্ড টাইম, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঠিক আছে। সো চট্টগ্রাম নিয়ে কিন্তু আমাদের অন্যভাবে ভাবতে হবে। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কেমন কোশ্চেন আসে, প্রথমবার তো সবারই টার্গেট থাকে আরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, ঢাকার বাইরে তো যাবোই না, এরকম একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে। কিন্তু যখন আমরা ফার্স্ট টাইমে আমাদের নিজেদের কিছু ভুলের জন্য বা আমাদের লাকের কারণে বা যেভাবেই হোক আমরা কিন্তু হচ্ছে চান্স পাই না, বা চট্টগ্রাম, রাজশাহী বা এই ইউনিভার্সিটিগুলো হয় না। বাট সেকেন্ড টাইমে আমাদেরকে প্রত্যেকটা ইউনিভার্সিটি আমাদের টার্গেট রাখতে হবে, প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরিথিং। ওকে, আমাদেরকে, হোক সেটা বিউপি, হোক সেটা জাহাঙ্গীরনগর, হোক সেটা রাজশাহী, চট্টগ্রাম, যেটাই হোক সেটা কিন্তু আমাদের টার্গেটে রাখতে হবে। ওকে, সো তার মধ্যে প্রধান চারটা ইউনিভার্সিটি ধরলে তার মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, যেখানে বি ইউনিটে প্রায় 2000-এর মতো আসন আছে, ডি ইউনিটে প্রায় এক এক বিভাগের জন্য এক এক রকম আসন আছে। তো সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে সবাই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। অলরেডি 170 চলে আসছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, আমি তোমাদের একটু সলভ করে দেই। এই যে আবার তোরা মানুষ হ, হ্যাঁ, এই এই যে চলচ্চিত্রটা, এই চলচ্চিত্রের পরিচালক কে বলতো? আবার তোরা মানুষ হ। ইংরেজি ক্লাস হবে না? কোনটার ইংরেজি ক্লাস? ফাতেমা জান্নাত, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, লিওন মিয়া বলছে খ। আচ্ছা, তারপর আজাইমান আঞ্জুম পৃথিবী বলছে একের বি, আফরিন জান্নাত নীলা বলছে একের বি। ওকে, আচ্ছা, আফসান আক্তার বলছে একের ক। রাইট, এটা হচ্ছে খান আতাউর রহমান। এটা কি বলছে? এটা বলছে চলচ্চিত্রটির পরিচালক। আর এটার যে তোমার বলা হয় যে কাহিনীকার, মানে কাহিনীটা কে লেখছে জানো? এটার পরিচালক হচ্ছে তোমার আতাউর রহমান, মানে ডিরেক্টর। আর কাহিনীকার হচ্ছে আমজাদ হোসেন। কাহিনীকার হচ্ছে আমজাদ হোসেন। এবার আসতে পারে পরীক্ষায়, এটা আসতে পারে যে আবার তোরা মানুষ হ, এটা কেমন ধর্মী চলচ্চিত্র, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা কেমন ধর্মী চলচ্চিত্র? এটা হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ, এটা মনে রাখবা যে মুক্তিযুদ্ধ পরবর্তী সামাজিক এবং রাজনৈতিক পটভূমি নিয়ে, হ্যাঁ, সামাজিক ও রাজনৈতিক পটভূমি নিয়ে রচিত একটা চলচ্চিত্র, যেটা 1973 সালে প্রকাশ পায়, ঠিক আছে। তাইলে এখান থেকে আমরা একটা প্রশ্ন থেকে দেখো, একবার যেহেতু এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, দ্যাট মিনস এই প্রশ্নটাই পরের বছর তুমি কোনো না কোনো ইউনিভার্সিটিতে
এই অ্যাঙ্গেলে না পাইলেও এখান থেকে আসতে পারে যে আবার তোরা মানুষ এটা কেমন ধর্মী চলচ্চিত্র, তাহলে তুমি বুঝবা এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা চলচ্চিত্র। আবার আসতে পারে এইটার, এইবার আসছে এটার পরিচালককে, পরের বছর আসতে পারে এইটার কাহিনীকারকে, এটা বা এটা কত সালে প্রকাশিত হয়েছে, 1973 সালে প্রকাশিত হয়েছে, এছাড়া এর বাহিরে আর যাবে না। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো যেহেতু আমরা জেনে ফেললাম, তাহলে এই প্রশ্নটা সম্পর্কে আশা করি আর কোনো তথ্য আমাদের জানা দরকার নাই, শেষ। তাহলে তোমরা দেখবা এই যে তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি, তোমরা যে একটু একটু তোমরা থিঙ্ক করো যে ভাইয়া এই যে ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, জাহাঙ্গীরনগর বলো, সেখানে যেই কোশ্চেনগুলো হয় সেগুলো কি সম্পূর্ণ নতুন? কি মনে হয় তোমার যে কোশ্চেনগুলো কি সম্পূর্ণ নতুন? না, এই প্রশ্নগুলো তুমি দেখবা কোথা থেকে নিয়ে আসছে, হোক বিসিএস বা ব্যাংক বা কোনো মন্ত্রণালয়ের পরীক্ষা বা বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা, বা মনে করো আগে কখনো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে বা জাহাঙ্গীরনগর থেকে আসছে বা চট্টগ্রাম থেকে আসছে, সেই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অপশন চেঞ্জ করে অথবা সেম ভাবেই কিন্তু চলে আসে। যেমন এই যে আবার তোরা মানুষ, এইটা কিন্তু আসছে তোমার একটা চাকরির পরীক্ষায়, সেখান থেকে কিন্তু এখানে নিয়ে আসছে। তার মানে অনেকের কাছে এটা নতুন মনে হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা একটা চাকরির পরীক্ষা ছিল, সেখান থেকে এটা এখানে নিয়ে আসা হয়েছে। দ্যাট মিনস আমরা যে জিকেগুলো পড়বো সেগুলো আমাদেরকে আগে বুঝতে হবে যে এইগুলা আসার মতো কিনা। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা পড়বো। ওকে, তার মানে এটা আশা করি সবার কমপ্লিট। এই তো রিয়াদ হোসেন ভাইয়া সবাইকে মেনশন করে দিছে, থ্যাংক ইউ। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে মৌলিক জিকে কতটি প্রশ্ন হয়? বি ইউনিটে মৌলিক জিকে বলতে আমি কোশ্চেনটা সলভ করাই, তারপরে তুমি বুঝতে পারবা। যেমন এই যে আবার তোরা মানুষ, এটা চলচ্চিত্র ভিত্তিক এবং এই চলচ্চিত্র এটা মানে এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। তার মানে মুক্তিযুদ্ধ আমরা কোথায় পড়ছি? এটা কিন্তু আমরা ইতিহাসেও পড়ছি, পরিণীতিতেও পড়ছি। কিন্তু এই যে চলচ্চিত্রটা এইটা কিন্তু অনেক বইতে নাই, খুব সম্ভবত নাই। ঠিক আছে, তার মানে এইটা তোমার এখন মৌলিক জিকে বলা যাবে না। ওকে, তারপরের কোশ্চেনটা আসো 2 নাম্বার। দেখো, বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি? বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি বলো তো? বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি? দেখি তোমরা আমাকে উত্তর দাও, বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি? আচ্ছা, মৌলিক জিকে নিয়ে আমি বলবো, সমস্যা নাই। 2 নাম্বার প্রশ্নটা উত্তর দাও, বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি? আমি জানি এটা অনেকেরই পারার কথা, এটা অনেকেরই পারার কথা। ওকে, সবাই একটু অ্যান্সার করো। দেখো, সংবিধান নিয়ে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় থাকবেই, হ্যাঁ। যেমন সংবিধান কি? সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন, এটা মনে রাখবা। সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন বা সুপ্রিম ল। তারপরে আসতে পারে যে এই যে বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান, এটার অভিভাবককে, এটার রক্ষককে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এটার অভিভাবক বা এটার হচ্ছে রক্ষককে, এটার রক্ষক কিন্তু হচ্ছে আবার তোমার সুপ্রিম কোর্ট, মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট হচ্ছে এটার রক্ষক বা অভিভাবক। তারপরে সংবিধান নিয়ে আরো অনেক প্রশ্ন আসবে, যেমন বর্তমানে আসতে পারে যেটা, সেটা হচ্ছে 15তম সংশোধনী নিয়ে আসতে পারে। 15তম সংশোধনী নিয়ে যেমন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন, গণভোট, অনেক কিছু চেঞ্জ হয়েছে। তারপর তোমার 12তম যে সংশোধনী যেটা আছে, যেটা 1991 সালে হয়েছে খালেদা জিয়ার সময়ে, সেটা আসতে পারে। গণতন্ত্রের পুনঃপ্রবর্তন হিসেবে এটা আসতে পারে। আবার 13তম সংশোধনীটা আসতে পারে, যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল, তারপর 15তমতে সেটা বাতিল করা হয়েছে। আবার 15তমর সেই অনুচ্ছেদটাই বা সেই ধারাটাই পরে বাতিল করে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে, আবার গণভোট ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে। এই যে গণভোট নিয়ে আমি বারবার পড়াইছিলাম, দেখো গণভোট নিয়ে কিন্তু পরীক্ষায় চলে আসছে। সো অ্যাটলিস্ট আমরা যেগুলো বলি সেগুলো একটু মাথায় নেওয়ার ট্রাই করবা। তুমি তো বইতে অনেক অনেক তথ্য পাবা। এই যে তোমরা একটু বুকে হাত দিয়ে বলো তো, গতবার যারা পড়ছো, যারা ভাইয়াদের কথা শুনছো বা ভাইয়ারা যা পড়াইছি, হ্যাঁ যতটুকু পড়াইছি ততটুকুর মধ্যে অ্যাটলিস্ট হুবহু তো কখনই আসবে না, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট মানে চান্স পাওয়ার মতো তো কমন পড়ছে, তাই না? চান্স পাওয়ার মতো বা ভালো একটা পজিশন করার মতো তো কমন পড়ছে।
তাই না? আমরা যতটুকু যা পড়াইছি, তাহলে অ্যাটলিস্ট ট্রাই করবা আমরা যেগুলো বলি বা আমরা যেগুলো টাস্ক করি সেগুলো একটু মাথায় নেওয়ার। বইতে তুমি পড়তে পারো, সমস্যা নাই, বই থেকে তুমি পড়বা, কিন্তু বইতে অনেক তথ্য দেওয়া যেগুলো সব তোমার দরকার নাই। ঠিক আছে? সো একটু ট্রাই করবা আমরা যেগুলো পড়াই সেগুলোর ধারে কাছে থাকতে। ঠিক আছে? অনেক পড়লে তুমি জানবা, ঠিক আছে, কিন্তু দেখা যাবে পরীক্ষার হলে যে গুরুত্বপূর্ণগুলো পাবা না। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা যারা অ্যান্সার দিছো খ খ খ, ওকে ঠিক আছে। তাহলে এইটা যারা অ্যান্সার দিছো মদিনা সনদ, এটার অ্যান্সার হবে মদিনা সনদ। এখানে বলছে বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি? বিশ্বের প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আর যদি বলে কোন দেশের, যদি বলে কোন দেশের তাহলে হবে আমেরিকা, তাহলে হবে যুক্তরাষ্ট্র বা আমেরিকা। বুঝতে পারছো? যদি বলে কোন দেশের, তাহলে মদিনা সনদ অপশনে না থাকলে তাহলে তুমি যুক্তরাষ্ট্র দিতে পারো। বাট এখানে বলছে নিচের কোনটি লিখিত সংবিধান, বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি, এবং সেটা হচ্ছে মদিনা সনদ। এটা ইসলামের ইতিহাস থেকে আসছে। যারা ইসলামের ইতিহাস বইটা পড়ছো, অর্থাৎ এইটা একটা মৌলিক জিকে, এইটা একটা মৌলিক জিকে। যদি বলতো কোন দেশের আর অপশনে যদি যুক্তরাষ্ট্র থাকতো তাহলে যুক্তরাষ্ট্র। বুঝতে পারছো? এই জায়গাগুলো হচ্ছে আমাদের জিকে প্যাচগুলা বুঝতে হবে। ঠিক আছে? এই প্যাচগুলো যদি যেদিন আমরা বুঝতে পারবো সেদিনই আমরা জিকেতে ভালো করব। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আসো তার পরের কোশ্চেনটা। আসো 3 নাম্বার প্রশ্ন। মোবাইল সেট চুরি বা ছিনতাই রোধে কার্যকর পদ্ধতি কোনটি? দেখি সবাই অ্যান্সার করো। মোবাইল সেট চুরি বা ছিনতাই রোধে কার্যকর পদ্ধতি কোনটি? এখানে মোবাইল ট্র্যাকার আছে, IMEI যেটা বক্সের গায়ে একটা দেওয়া থাকে IMEI নাম্বার, এবং সিম কার্ড এবং জিপিএস। কোনটা অ্যান্সার হবে বলো দেখি, সবাই একটু অ্যান্সার করে ফেলো। তোমরা কি ক্লাসটা শেয়ার করছো? সবাই একটু দ্রুত শেয়ার করে ফেলো। আচ্ছা, নাবিলা ইসলাম বলছে 3-এর ডি। আচ্ছা, আয়েশা সিদ্দিকা আশা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ম্যাথ এবং আইকিউ থেকে কতটি প্রশ্ন থাকে ওইটা বলে দিব, সমস্যা নাই। পটাশিয়াম সাইনাইড 3-এর ডি। ইসমাইল হোসেন আকন্দ বলছে 3-এর বি, সে বলছে IMI। আচ্ছা 2-এর খ। আচ্ছা 3-এর ডি ফাহমিদা জান্নাত, হ্যাঁ এটা হবে জিপিএস। এই যে জিপিএস, এই জিপিএস এর ফুল ফর্মটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। তোমরা দেখবা এই যে জিপিএস, এটার ফুল ফর্মটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। এটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটার ফুল ফর্মটা কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবং এইটা কিভাবে কাজ করে? এইটা হচ্ছে তোমার ফোনে যদি এটা থাকে তাহলে স্যাটেলাইটের মাধ্যমে, তোমার যদি ফোন চুরি হয়ে যায় তাহলে স্যাটেলাইটের মাধ্যমে এইটা তোমাকে তোমার ফোনটা কোথায় আছে সেটা দেখাবে। এটাই হচ্ছে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তোমরা দেখবা অনেকের গাড়িতেও কিন্তু জিপিএস লাগানো থাকে ট্র্যাক করার জন্য, যে গাড়িটা এখন বর্তমানে কোথায় আছে। এরকম ফোনেও জিপিএস অন করা যায়। তুমি দেখবা অ্যান্ড্রয়েড যারা চালাও তারা ফাইন্ড মাই ডিভাইস এমন একটা অপশন আছে, ফাইন্ড মাই ডিভাইস, এখানে গিয়ে তুমি সেটিংস থেকে তোমার এটা ঠিক করতে পারো। এবং যদি তোমার ফোন চুরি হয় বা তুমি যদি দেখতে চাও যে তোমার ফোনটা এখন কোথায় আছে, তুমি এভাবে ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে, এটা একটা স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে জিপিএস ট্র্যাক করে তুমি তোমার ফোনটা খুঁজে পেতে পারো। বুঝতে পারছো? এটা হচ্ছে জিপিএস, মোবাইল সেট চুরি বা ছিনতাই রোধে কার্যকর পদ্ধতি হচ্ছে এই জিপিএস। এটা হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম, এই গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে? গ্লোবাল জিপিএস এর ফুল ফর্মটা কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা কিন্তু অনেক পরীক্ষায় আসছে, ওকে। জাকিয়া সুলতানা, হ্যাঁ আমি সবারটাই দেখবো, সমস্যা নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আমাদের অ্যান্সার গেল। তারপরে আসো 4 নাম্বার। দেখো প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি। দেখো প্রশ্নগুলো কি খুব কঠিন? একদমই কিন্তু কঠিন না, এবং এমনও না যে এগুলো আমরা আগে কখনো পড়িই নাই, এমন না। কিন্তু এগুলো কিন্তু আমাদের মানে জানাশোনা জিকের মধ্যেই, খুব একটা দূরের কিছু না। ঠিক আছে? দেখো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG এর 4র্থ লক্ষ্যমাত্রা কোনটি? দেখি, এইটা আমি আগেও যখন পড়াইছি আমি বলছি 1 থেকে 5 এবং 13 কয়টা, এই 6টা শুধু পড়বা। আমি যখন আগেও পড়াইছি তখন আমি বলছি 1 থেকে 5 এবং
13। এই 6টা শুধু পড়বা, এর বাইরে আর বাকিগুলা পড়ার দরকার নাই, কারণ আমরা জানি এসডিজির ফুল ফর্ম কি, এটাও পরীক্ষায় আসে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। কয়টা গোলস আছে? লক্ষ্য হচ্ছে 17টি। গোলস কয়টা? গোলস হচ্ছে 17টি। আর টার্গেট কয়টা? টার্গেট বাংলা হচ্ছে অভিষ্ট 169, 169টি। ঠিক আছে, এসডিজি এটার মেয়াদ কত? 15 বছর। এটার মেয়াদ হচ্ছে 15 বছর, 2016 থেকে 2030 সাল পর্যন্ত। কত থেকে কত? 2016 থেকে 2030। কেন এবার পরীক্ষা আসছে? কারণ 2026 সাল আর শুরু হয়েছে 16 সাল থেকে, দ্যাট মিনস 10 বছর হয়েছে, এই জন্য এটা পরীক্ষায় আসছে। বুঝতে পারছো? তাহলে এইবার আমাকে বলো যে চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটা? ওকে, মুন্নি আক্তার বলছে 4-এর খ, মানসম্মত শিক্ষা। ওকে, তারপরে আর কে কি বলছে? সুনেহরা শাম্মী বলছে 4-এর খ, হাবিবুর রহমান বলছে 4-এর বি, বিথি বলছে 4-এর বি। আচ্ছা দেখো, এইটা মনে রাখতে ভাইয়া আমাদের খুব বেশি কঠিন কিছু না। তুমি কেমনে মনে রাখবা? মনে করো তুমি খুব মানে হচ্ছে দরিদ্র। হ্যাঁ, আমি এটাকে দারিদ্র লিখলাম। তুমি খুবই ভাই দরিদ্র, তুমি এতই দরিদ্র যে তুমি খাবার কিনতে পারতেছো না। মানে যারা দরিদ্র তারাই তো খাবার কিনতে পারে না, তাই না? তার মানে খাবার যেহেতু তুমি কিনতে পারতেছো না, তার মানে তুমি তোমার ক্ষুধাও মেটাইতে পারতেছো না। কি করতে পারতেছো না? ক্ষুধাও মেটাইতে পারতেছো না। এখন তোমার যেহেতু শরীরে ক্ষুধা, তোমার স্বাস্থ্য কি ভালো হবে? অবশ্যই না। তাইলে তোমার স্বাস্থ্য আরো অবনতি হবে। তোমার স্বাস্থ্যই যেখানে ঠিক নাই, তোমার শিক্ষা কি কোনোভাবে হবে? বলো, তোমার শিক্ষা কি কোনোভাবে হবে? তুমি তো বলবা ভাই আমি খাবারই খাইতে পাই না, কি পড়াশোনা করব, তাই না? তারপর তোমার যখন পড়াশোনাই হবে না, তুমি যখন পড়াশোনা করবাই না, তখন যে তুমি লিঙ্গ সমতা এটা বুঝবা না। তখন তুমি লিঙ্গ সমতা কি এই জিনিস বুঝবা না। ঠিক আছে, লিঙ্গ সমতা এই জিনিস তুমি বুঝবা না। তাহলে 1 নম্বরে আসছে দারিদ্র, 2 নম্বরে ক্ষুধা, 3 নম্বরে স্বাস্থ্য, 4 নম্বরে শিক্ষা, 5 নম্বরে লিঙ্গ সমতা, আর এই 13 নাম্বার হচ্ছে জলবায়ু। 13 নাম্বার হচ্ছে জলবায়ু। বুঝছো? এইভাবে পড়লে দেখবা তোমার আর এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি দরিদ্র বিধায় তুমি খাবার কিনতে পারতেছো না, মানে তোমার পেটে ক্ষুধা আছে, তোমার ক্ষুধা আছে বিধায় তুমি পড়াশোনা করতে পারতেছো না, মানে তোমার স্বাস্থ্য অবনতি হয়ে গেছে। আর তোমার স্বাস্থ্য এতই খারাপ হয়ে গেছে যে তুমি পড়াশোনায় ফোকাসই করতে পারতেছো না। পড়াশোনা ফোকাস করো না দেখে তুমি লিঙ্গ সমতা কি এটাই বুঝো না। ঠিক আছে, তাইলে এইভাবে তুমি 5 পর্যন্ত পড়বা, তারপরে তোমার জলবায়ু চলে আসবে। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আসো পরের কোশ্চেনটা যদি আমরা দেখি 5 নাম্বার। দেখো বলছে কোন শহরটি হোলি সিটি নামে পরিচিত? হোলি সিটি। এখন দেখো তো এখানে কোন সিটিটার সাথে কোনো ধর্মের একটা ব্যাপার কাজ করে, একটু বলো কোন ধর্মের একটা ব্যাপার কাজ করে? জেরুজালেম, ভ্যাটিকান সিটি, অযোধ্যা, অজন্তা, কোনটা বলো তো দেখি। পূজা বিশ্বাস বলছে অনেক সুন্দর করে বুঝাইলেন ভাইয়া, থ্যাংক ইউ। আমাদের ক্লাসগুলা আমি এখন তো জাস্ট কোশ্চেন সলভ করতেছি, তোমরা যখন আমার ফুল ক্লাসে আসবা তখন বুঝবা যে আসলে আমি কতটা ভালো বুঝাই। ঠিক আছে, ওকে, এতটুকু গ্যারান্টি দিতে পারবো ভাই, জাস্ট জিকে ক্লাস করে দেখো, অ্যাটলিস্ট বোরিং হবে না। জিকে একটা বোরিং টপিক আমি জানি, তোমরা অনেকেই হচ্ছে জিকেটা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে পারো না। হ্যাঁ, বাট এতটুকু বলবো যে আমার ক্লাস যারা করবা অ্যাটলিস্ট তোমাদের বোরিং লাগবে না। ঠিক আছে, আর আমাদের সেকেন্ড টাইম কোর্সে কিন্তু ভর্তি চলতেছে। তোমরা যারা ভর্তি হও না এখনো, তোমরা জাস্ট একটু পেজে গিয়ে নক দিবা যে ভাইয়া সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হতে চাই। বিশ্বাস করো, প্রথমে দেখো আমাদের সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হলে কি পাবা। প্রথমে তুমি ফাউন্ডেশন কোর্স পাবা। আমি একটু এক নজর বুঝাই। ফাউন্ডেশন কোর্স কি ভাইয়া? ফাউন্ডেশন কোর্স হচ্ছে তোমার এখানে প্রায় 110টা প্লাস, মানে 115টা ক্লাস হবে। বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ সহ সব মিলে 115টা ক্লাস হবে। মানে প্রথমেই তোমাকে সব পড়ায় দেওয়া হবে।
এরপরে আসো তোমার যখন যখন জাহাঙ্গীরনগর পরীক্ষা হবে তখন আরেকটা কোর্সে নিয়ে শুধু জাহাঙ্গীরনগর যেগুলো আসবে সেগুলো তোমাকে এখানে পড়ায় দেওয়া হবে। তারপরে আরেকটা কোর্স আসবে বিউপির। বিউপিতে যারা পরীক্ষা দিবা তারা বিউপির জন্য যা যা দরকার যেভাবে দরকার সেগুলো এখানে পড়ায় দেওয়া হবে। তারপরে আসো সিইউ, যখন সিইউ প্লাস আর ইউ পরীক্ষা হবে তখন সিইউ আর ইউর মতো পড়ায় দেওয়া হবে। যখন কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষা হবে তখন কুমিল্লা ইউনিভার্সিটির একটা কোর্সে তোমাকে পড়ায় দেওয়া হবে। তারপর যারা খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, যারা রাজশাহী ইউনিভার্সিটিতে ইংলিশ ইয়েতে পরীক্ষা দিবা তাদের তো রিটেন আছে, এগুলো রিটেনও আমরা পড়ায় দিব। তারপর তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি, হাজি দানেশ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এগুলোর প্রিপারেশন এখানে পাওয়া যাবা। দ্যাট মিনস এক কোর্স ফিতে 4040 টাকা মেবি কোর্স ফি, সেই এক কোর্স ফিতে তুমি সবগুলা পাওয়া যাচ্ছ। আবার এক্সাম তো আছেই। এত কম দামে ভাই এত কিছু তোমাকে কেউ দিবে না। আর ট্রাস্ট মি, আমাদের যে টিচার প্যানেল, এটা কি বলবো, এটা তোমরা সবাই জানো, এই জন্যই তো এখানে ক্লাস করতে আসছো, তাই না? আমাদের যারা টিচার প্যানেল সবাই ভাই বস, এটা মানতে হবে তোমাকে যে আমাদের আই এডুকেশনে যে টিচার প্যানেল এটা অন্য কোথাও পাবা না। পারলে তুমি নিজে যে ক্লাস করে আইসো, তারপরে বুঝবা আই এডুকেশনের সাথে বাকিদের যেই মানে কি বলে পার্থক্যটা বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে হোলি সিটি নামে পরিচিত, হোলি সিটি নামে পরিচিত আপনি ক্লাসে যেগুলো পড়াবেন ওইগুলো পড়লেই কি হবে ভাই? এমন পর্যন্ত কি কখনো দেখছো যে ক্লাসে যা পড়ায় সেগুলো হুবহু সব কমন পড়ে যায়? না ভাই। আর আমি এত বলদ না যে আমি এগুলো বলবো। হ্যাঁ, এটা বলতে পারি যে ভাই পরীক্ষায় যদি 30টা এমসিকিউ আসে তুমি আমাদের কোর্স থেকে 20+ কমন পাবা, কারণ তোমার চান্স পাইতে যদি 15+ লাগে সেখানে তোমার 20+ কমন পাইলে তুমি ফার্স্ট টপ প্রায়োরিটি থাকবা। আর ওইটা আমরা তোমাকে করাই দিব, কারণ ওই 30-এ আমি আর তোমার ফাহাদ ভাই যখন ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়াই, আমাদের এমনও হয়েছে 30টার মধ্যে 26টা কমন পড়ছে, 30টার মধ্যে 26টা কমন পড়ছে, 30টার মধ্যে মনে করো যে 25টা কমন পড়ছে, 27টা কমন পড়ছে। তো আমরা তো কখনো বলি না যে ভাই আমাদের 100% কমন পড়বে, এটা ভাই কেউ বলতে পারবে না। এই যে 1200 পেজের বই তারাও তো বলতে পারে না, আমরা কেমনে বলবো? আমরা তো পড়াই মাত্র 100 পেজের একটা লেকচার শিট, আর হচ্ছে তোমার কি পড়াই, আর ক্লাসে যা পড়াই তাই, এই তো। তো এইটা তুমি কখনো কারো কাছ থেকে পাবা না। তবে হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে হাইয়েস্ট কমন আমরা পাওয়াই দিতে পারবো, এটুকু আমরা বলতে পারি। ঠিক আছে, ওকে। তারপরে আসো, এই যে কোন শহরটি হোলি সিটি নামে পরিচিত এইটা দেখো। এটা হোলি সিটি বলতে এখানে কাকে বুঝাইছে? ভ্যাটিকান সিটি। আমরা জানি ইতালির মধ্যে, ইতালি কি একটা ছিদ্রায়িত রাষ্ট্র, এবং এই ছিদ্রায়িত রাষ্ট্রের মধ্যে 2টা রাষ্ট্র আছে। ছিদ্রায়িত রাষ্ট্র কোনগুলোকে বলে? তোমার হচ্ছে যেই রাষ্ট্রগুলোর মধ্যে আরো রাষ্ট্র আছে ভিতরে, একদম টোটালি ভিতরে। ধরো এই হচ্ছে রাষ্ট্র ইতালি, এটার মধ্যে এইভাবে 2টা রাষ্ট্র আছে, এই দেশের মধ্যে আবার দেশ, বুঝতে পারছো? এগুলো হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। এবং এই যে ভ্যাটিকান সিটি, এটা হচ্ছে ইতালির রোমের মধ্যে একটা আলাদা একটা সিটি। এটা খুবই খুবই ছোট, এটা হচ্ছে তোমার 0.44 বর্গ কিলোমিটার। এবং এটা এতই ছোট, পুরা বিশ্বে, পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট দেশ, সবচেয়ে ছোট জনসংখ্যার দেশ, আয়তনেও প্লাস জনসংখ্যার সবচেয়ে ছোট দেশ, এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। এবং এখানে কয়জন মানুষ বাস করে জানো? মাত্র 840+। এবং মজার বিষয়, এখানে কোনো মহিলা বাস করে না। এখানে শুধু খ্রিস্ট ধর্মের যে পোপ আছে না, একদম যারা সবচেয়ে ধর্মীয় বড় নেতা, শুধু তারা এখানে থাকে, বুঝতে পারছো? শুধু ধর্মীয় যে গুরুরা বা পোপ যাদেরকে বলা হয় তারা শুধু এখানে থাকে, এখানে অন্য কেউ থাকতে পারে না, বুঝতে পারছো? এটা হচ্ছে ভ্যাটিকান সিটি, একটা 0.44 বর্গ কিলোমিটার, খুবই ছোট, এটাই একটা দেশ, বুঝতে পারছো? এই জন্য এটাকে বলা হয় হোলি সিটি। না, এখানে জেরুজালেম হবে না, এটা হোলি সিটি, এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ঠিক আছে, মোহাম্মদ রিয়াদ হোসেন বলছে মাঝে মাঝে 6 থেকে 7টা কমন আসে। 6 থেকে 7টা কখন কমন আসছে এটা আমার আইডিয়া নাই, আমি তখন হয়তো পড়াই নাই, আমি মাঝখানে কিন্তু আই এডুকেশনে ছিলাম না। আমি 2022 সাল থেকে আই এডুকেশনে পড়াই। ঠিক আছে, আমি 2022 সাল থেকে আই এডুকেশনে পড়াই। আই এডুকেশনের জিকে ইনস্ট্রাক্টর হিসেবে আমি এবং তোমাদের ফাহাদ ভাইয়া ছিলাম। এবং 23-24 সাল, এই 2 বছর আমি ঢাকা ইউনিভার্সিটির যে কোর্স কোঅর্ডিনেটর ছিলাম। পরবর্তীতে আমার ফাইনাল পরীক্ষা ছিল, আমি হচ্ছে আই এডুকেশনে 1 বছর ছিলাম না। তখন কয়টা কমন পড়ছে বা কি পড়ছে সেটা আমি জানি না, বাট আমি তারপরে যখন আসছি আবার ক্লাস নেওয়া শুরু করছি, যেমন হচ্ছে তোমার গুচ্ছতে কিন্তু আমাদের শুধু ম্যারাথন ক্লাস নিছিলাম, সেখান থেকে কিন্তু তোমার আর আমার তোমাদের ফাহাদ ভাই আর আমার মিলে 15টা প্রশ্ন কমন পড়ছে শুধুমাত্র 5টা ক্লাস থেকে। তারপর আবার যখন
এই ন্যাশনালের জন্য পড়াইছি তখন আমার শুধু আমার 3টা ক্লাস থেকেই 20টা কমন পড়ছে। সো সেই বলে আমি বলতে পারি। এর মাঝখানে কি হয়েছে, কয়টা কমন পড়ছে সেটা আমি জানি না, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর আসো, তারপরের কোশ্চেনটা দেখো। এই যে এইটা হচ্ছে আমাদের সেই সেকেন্ড টাইমের কোর্স। এই যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ মানবিক ও বিভাগ পরিবর্তন। দেখো ফাউন্ডেশন ক্লাস একটু আগে আমি যেটা বললাম, এখানে 30টা, বাংলা ইংরেজি 35টা, যেহেতু ইংরেজি তোমাদের একটু ভয় থাকে। তারপরে সাধারণ জ্ঞান আছে 30টা, তারপরে গণিত আছে 15টা। কারণ গণিত তোমার কোথায় কোথায় লাগবে, তোমার চট্টগ্রামে লাগতে পারে, জাহাঙ্গীরনগরতে মাস্ট লাগবে, বিউপিতে ওইভাবে লাগে না। তো এই ক্ষেত্রে তোমার গণিতটা কাজে দিবে। আইকিউ ক্লাস আছে 5টা, তোমার চট্টগ্রামে লাগবে, জাহাঙ্গীরনগরে মাস্ট লাগবে, ঠিক আছে? তারপরে দেখো টপিক ভিত্তিক পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, কোর্স শেষে পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং গিফট কোর্স। এই যে বিউপি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, সাস্ট, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, গুচ্ছ, হাজী দানেশ কুমিল্লা ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি। দ্যাট মিনস এভরিথিং ইউ ওয়ান্ট ইউ উইল গেট ফ্রম দিস, ঠিক আছে? ওকে, তারপরে আসো, এটা মাত্র এখানে 3,999, এটা মনে হয় এখন 4,000 টাকা হয়েছে, ঠিক আছে? দিন দিন প্রাইস কিন্তু বেড়ে যাবে। তারপরে আসো, ইমেল ঠিকানায় এই যে @ সর্বপ্রথম কে ব্যবহার করেন? এটা রেমন্ড স্যামুয়েল টমলিনসন। এটা যেহেতু আইসিটির একটা কোশ্চেন, আমি এখানে দেখছি 3 থেকে 3টার মতো আইসিটি কোশ্চেন আসে। চট্টগ্রাম যে বিউনিট কোর্স, এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারে, সায়েন্স, কমার্স, আর্টস। এখানে তোমার 3 থেকে 4টা ম্যাথ কোশ্চেন থাকে এবং বিজ্ঞান কোশ্চেন থাকে 3 থেকে 4টা। বিজ্ঞানের কোশ্চেনও কিন্তু এখানে থাকে। সো এইটা একটু ভালো মতো বুঝে যাবা, ঠিক আছে? ওকে, সেগুলো আমরা দেখাই দিব, প্যারা নাই। তারপরে আসো 7 নাম্বার, নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? দেখো আইসিটি কোশ্চেনও কিন্তু 2-3টা থাকে। তার মানে তুমি যদি আমাদের যে আইসিটি ক্লাসটা করে যাও তাহলে এখান থেকে তোমার কমন পড়বে, ঠিক আছে? ওকে, দেখো এই যে এখানে দেখো ইয়াহু কিন্তু একটা সার্চ ইঞ্জিন, তাই না? ইয়াহু কিন্তু একটা সার্চ ইঞ্জিন। তারপরে আসো বিংও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। তারপরে আসো অপেরা কিন্তু এটা কোনো সার্চ ইঞ্জিন না। যেমন এই যে গুগল, যেমন আমরা গুগলে গিয়ে সবকিছু সার্চ দেই না। চ্যাট জিপিটি তো আছেই, চ্যাট জিপিটি পরের হিসাব। যারা আগে চ্যাট জিপিটি পাই নাই, তারা আমরা কি করতাম, আমরা সবকিছু গুগলে অ্যান্সার দিতাম। চ্যাট জিপিটি আসলে কি করে জানো? চ্যাট জিপিটি ওই গুগল থেকে, আমরা যখন গুগলে সার্চ দিই তখন আমাদেরকে অনেকগুলো উত্তর দেখায় যে এই সোসাইটি এটা, মানে এই সোর্স থেকে এটা বলছে, এই সোর্স থেকে এটা বলছে, এরা এটা বলছে। মানে সে আমাদেরকে সবকিছু একটা জায়গায় না দেয় না, সে কি করে, যেখান থেকে এই তথ্যটা রিলেটেড কিছু পায় সব কিছু নিয়ে এসে আমাদেরকে দিয়ে দেয়। ভাই আমি তোমার আইডা দিলাম, তুমি এবার যা ইচ্ছা করো, তুমি এবার খুঁজে নাও। এইটা হচ্ছে গুগলের কথা। আর চ্যাট জিপিটির কথা হচ্ছে না, আমি কি করব, প্রত্যেকটা সোর্সে গিয়ে সেখান থেকে এক্সাক্ট যে অ্যান্সারটা সেটা খুঁজে বের করে এনে দিব। এটা হচ্ছে চ্যাট জিপিটির কাজ। আর গুগলের কাজ হচ্ছে, ভাই আমি যেখানে যা পাইছি সব আইনা দিলাম, তুমি এখান থেকে এবার বাচ্চা নাও, তোমার কাছে যেটা ভালো মনে হয়। এটাই জিনিস, ঠিক আছে? তার মানে এই যে সার্চ ইঞ্জিন নয়, এই প্রশ্নটা হিউজ আসে, প্রচুর পরিমাণে আসে। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিসিএস পর্যন্ত দেখো, প্রত্যেকটা জায়গায় এই ধরনের প্রশ্নটা আসে। এই জন্য তোমাকে শিখতে হবে যে কোনটা সার্চ ইঞ্জিন আর কোনটা সার্চ ইঞ্জিন না। কোনটা সার্চ ইঞ্জিন না এটা তোমার শিখা লাগবে না, তোমার শিখা লাগবে কোনটা সার্চ ইঞ্জিন। যেমন এই গুচ্ছতে কিন্তু এটা পরীক্ষায় আসছে, এই গুচ্ছতেও কিন্তু এটা পরীক্ষায় আসছে। তার মানে গুচ্ছতেও এটা কিন্তু কমন ছিল, বুঝতে পারছো? তার মানে ওই যে চট্টগ্রামে এটা আসছে, তারপরে গুচ্ছতেও সেই প্রশ্নটা দিয়ে দিছে। এই জন্য আমি বলি যে আজকে আমি যে 30টা প্রশ্ন সলভ করাবো, এখান থেকে তুমি ধরে রাখো যে পরের বছর কোনো ইউনিভার্সিটিতে এখান থেকে তুমি 2 থেকে 3টা প্রশ্ন 100% কমন পাবা। কেন? কারণ তারা যখন প্রশ্ন করবে তখন আগের বছর কোথায় কি আসছিল সেটা একটু কম্পেয়ার করে, বুঝতে পারছো? সেটা কম্পেয়ার করে কিন্তু অনেক কিছু কমন পাওয়া যায়। ওকে, আচ্ছা এবার আসো 8 নাম্বার, বাংলাদেশে কবে প্রথম ভ্যাট চালু হয়? এই যে এটাও কিন্তু আমি গুচ্ছের জন্য পড়াইছিলাম। আচ্ছা যাই হোক, বাংলাদেশে কবে প্রথম ভ্যাট চালু হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাটের ফুল ফর্ম, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা তোমরা অ্যান্সার করো, এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমি একটু তোমাকে দেখাই কর কয় প্রকার। দেখো কর কয় প্রকার। আমরা কর দেই না, কর তো আমরা দেই সবাই, তাই না? এখন হয়তো তোমাদের কাছে মনে হয় ভাইয়া আমি তো কর দেই না, তুমিও কর দাও। কিভাবে দাও সেটা আমি দেখাই, চলো। এই যে কর, ব্যাট মানে কি? ব্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স।
আর কর কারা নেয়, কর বা রাজস্ব? এনবিআর, এটা কিন্তু পরীক্ষায় আসে। এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড, তারা হচ্ছে এই করগুলা উঠায়। আমরা জানি কর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। এই প্রত্যক্ষ কর কোনগুলা? যেমন হচ্ছে তোমার ভূমি কর, তুমি যেই ভূমিতে বসবাস করো সেটার জন্য সরকার প্রতি বছর একটা কর নেয়, সেটা তুমি দাও না, তোমার বাবা দেয়। তারপরে আয় কর, যেই আয়টা তোমার বাবা করে সেই আয়ের উপরে সরকার একটা প্রত্যেক মাসে মাসে একটা ট্যাক্স বা একটা কর নেয়, সেটাও ডিরেক্ট তোমার বাবা দিয়ে দেয়। এবার আসো পরোক্ষ কর কোনগুলা। তুমি দোকানে গেছো, দোকানে যেয়ে তুমি রেস্টুরেন্টে বসছো, রেস্টুরেন্টে বসে তুমি একটা খাবার খাইছো, সেখানে দেখবা খাবারের বিল আসছে 3055 টাকা, নিচে লেখা থাকবে ভ্যাট 225 টাকা। তাহলে এই ভ্যাটটা কে দিচ্ছে? তুমি দিচ্ছ। তার মানে এই ভ্যাট কি? এই ভ্যাট কিন্তু আবার পরোক্ষ কর, এটা মনে রাখবা। এই ভ্যাট কিন্তু আবার পরোক্ষ কর, কারণ ওই যে ভ্যাটটা, এই ভ্যাটটা দেওয়ার কথা কার? দোকানির বা রেস্টুরেন্টের ওনারের, বাট সেই ওনার কি করতেছে? সেই ভ্যাটটা তোমার উপর চাপাই দিতেছে। তুমি যখন দোকানে সাবান কিনতে গেছো, সাবানের দাম লেখা 50 টাকা, ভ্যাট কয় টাকা? ভ্যাট আছে 5 টাকা, 55 টাকা লেখা থাকে ভ্যাট ইনক্লুডেড। এখন থেকে কোনো কিছু কিনতে গেলে দেখবা লেখা থাকে ভ্যাট ইনক্লুডেড। কেন? কারণ ওই যে ভ্যাট সহই তোমাকে দেওয়া হয়েছে, ওই ভ্যাটটা কিন্তু তোমাকেই পে করতে হচ্ছে। এরপর তোমার মাধ্যমে সেটা দোকানের কাছে যাবে, দোকানের কাছ থেকে সেটা সরকারের রাজস্ব কোষে যাবে। তার মানে এগুলো হচ্ছে পরোক্ষ কর, এগুলো সরকার ডিরেক্ট তোমার কাছ থেকে নেয় না, একজনের ভাইয়ার মাধ্যমে তোমার থেকে নেয়। বুঝতে পারছো? এগুলো হচ্ছে পরোক্ষ কর। আবার কিছু আছে কর বহির্ভূত রাজস্ব, কিছু আছে কর বহির্ভূত রাজস্ব। এই কর বহির্ভূত রাজস্ব যেগুলা, যেমন টোল ও লেভি, যেমন টোল ও লেভি, প্রশাসনিক ফি, টোল ও লেভি। তারপর আরেকটা হচ্ছে প্রশাসনিক ফি। এগুলা আবার কি? এগুলা হচ্ছে তোমার বলে দেওয়া আছে যে এগুলা সবাইকে দিতে হবে এমন কোনো বাধ্যতামূলক না, যারা একটা বিশেষ সুবিধা নিবে তাদেরকে এটা দিতে হবে। যেমন তুমি যদি, তোমার গাড়ি আছে, তুমি এখন ঢাকা যে এক্সপ্রেসওয়ে দিয়ে যাবা, এখন যাওয়ার সময় তোমাকে কি করতে হবে? একটা টোল দিতে হবে। এখন আমি তো ভাই যাচ্ছি না, তাহলে আমি কেন দিব? এই জন্য আমি দিব না, তুমি যাচ্ছ এই জন্য তুমি দিবা। এটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, এটা সবাইকে দেওয়া লাগে না, যারা ওই বিশেষ সুযোগ সুবিধা নিবে তাদেরকে দিতে হয়। প্রশাসনিক ফি, তুমি একটা মনে করো যে হচ্ছে কোনো একটা কিছু করতে যাচ্ছ বা স্ট্যাম্প, তুমি একটা সরকারের কোনো একটা সুযোগ সুবিধা তুমি নিতে যাচ্ছ, তখন তোমাকে এই প্রশাসনিক ফিটা দেওয়া লাগবে, এটা সবার দেওয়া লাগে না। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসো 9 নম্বর প্রশ্ন দেখো, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটা এটা একটা ইন্টারন্যাশনাল প্রশ্ন এখানে চলে আসছে। এটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে জার্মান ভিত্তিক একটা আন্তর্জাতিক সংস্থা। ঠিক আছে, আমি যেহেতু বাংলাদেশটা পড়াবো তাই আমি বাংলাদেশটা পড়াই দিচ্ছি, এটা হচ্ছে জার্মান ভিত্তিক। আচ্ছা এইবার আসো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এইটা আমি অনেকবার, এটা আমি যতবার পড়াই, ম্যারাথন ক্লাস নেই, সবসময় এটা আমি পড়াই এবং সবসময় এটা আমার একটা টপ প্রায়োরিটির একটা প্রশ্ন থাকে। তোমরা যারা আমার ক্লাসগুলো করছো তোমরা জানো যে এইটা কিন্তু আমি সবসময় পড়াই। তাহলে এটার অ্যান্সারটা করে ফেলো দেখি। আচ্ছা, আমাদের সাথে ফখরুল হাসান ফাহাদ স্যার আছে, কুমিল্লা ক্যাম্পাস থেকে আপনার ক্লাস দেখছি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের ফাহাদ স্যার দেখো সে কি করতেছে, আমাদের যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার ছিল, যারা আমাদের ক্লাসগুলো করতো, তারা এখন যারা চান্স পাইছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বা হচ্ছে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়, আমাদের ফাহাদ স্যার কিন্তু কি করতেছে, সেখানে গিয়ে গিয়ে তারা কিভাবে চান্স পেল, তাদের হচ্ছে মতামত এবং তারা এডুকেশন থেকে কিভাবে সাপোর্ট পাইছে, এই সব তথ্য সংগ্রহের জন্য গেছে। এবং আমাদের স্টুডেন্টরা দেখো, বাংলাদেশে খুব গর্ব করে বলতে ভালো লাগে যে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমাদের এডুকেশন স্টুডেন্ট আছে, এবং এক দুইটা না কিন্তু অনেক, মানে শত শত স্টুডেন্ট আছে। এই যে আমি মাত্র যখন আমি আজকে আসতেছি অফিসে, তখন আমি যখন হল থেকে নামছি তখনই 3জন ছেলে আমাকে সালাম দিছে, তাই আমি ভাবছি আচ্ছা মনে হয় ভার্সিটির জুনিয়র এইভাবে। পরে বলতেছে না, তারা আমার ক্লাস করে এবং তারা এখনো সেকেন্ড টাইমার দিবে, মানে সেকেন্ড টাইম দিবে, ফার্স্ট টাইমে চান্স পায় নাই, তারা সেকেন্ড টাইম দিবে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরতে গেছে। বুঝতে পারছো? তো দেখলে ভালো লাগে যে আমাদের মানে অলিতে গলিতে যেখানেই যাই আমাদের স্টুডেন্ট পাই।
ঠিক আছে? সো ইনশাআল্লাহ তোমরা একদিন চান্স পাবা, আমরা তোমাদের কাছেও যাব একদিন, এই তোমাদের এই ফাহাদ স্যার তোমাদের কাছে যাবে তোমাদের গল্প সংগ্রহের জন্য। সবাই ইনশাআল্লাহ বলো যে ইনশাআল্লাহ এবার আমরা চান্স পেয়ে দেখাবই। আর তোমরা যারা সেকেন্ড টাইমের কোর্সে ভর্তি হবা, এই ফাহাদ স্যার তোমাদেরকে মানে তোমাদের জন্য শুধু এই যারা সেকেন্ড টাইমার আছো সব সময় এই লোকটা তোমাদের জন্য খাটে, তোমাদের কিভাবে ভালো হবে, তোমাদের কয়টা ক্লাস দিলে তোমাদের জন্য ভালো হবে, কয়টা কি করলে তোমাদের জন্য ভালো হবে, সারাক্ষণ শুধু সেকেন্ড টাইমারদের নিয়ে চিন্তা করে। সো অবশ্যই এই তোমাদের ফাহাদ ভাইকে একটা ধন্যবাদ দিবা তোমরা যারা সেকেন্ড টাইমার আসো। এই যে আজকে ক্লাস নিতেছি এটা কিন্তু ফাহাদ স্যারের কথায় ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সো অবশ্যই ফাহাদ স্যারকে একটা করে ধন্যবাদ দিবা। আর সবাই ইনশাল্লাহ লেখো যে এইবার আমরা সফল হবই হব ইনশাল্লাহ, ঠিক আছে? শোনো, সৃষ্টিকর্তা একটা কথা বলছে যে কোনো কিছু পাবা কি পাবা না সেটা ডিপেন্ড করে তোমার নিয়তের উপর। তোমার নিয়ত যদি খাঁটি হয়, তুমি যদি কোনো কিছু, আবার এটাও বলছে কেউ যদি মন থেকে কিছু চায় তাহলে সৃষ্টিকর্তা তাকে ফিরান না। মাঝে মাঝে সেটা লাকের ব্যাপার আছে, আবার যেটা ফিরিয়ে দেয় তোমার বুঝতে হবে যে সেখানে তোমার জন্য সৃষ্টিকর্তা আরো বড় কিছু রাখছে, এইটা তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি যদি একজন মুসলিম হও তাহলে এটা তোমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তুমি মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা তোমাকে সেটা ফিরাবেন না, আর যদি ফিরিয়ে দেয় তাহলে তোমাকে বুঝতে হবে এর চেয়ে ভালো কিছু তোমার জন্য সৃষ্টিকর্তা রেখে দিছে। হইতে পারে তুমি এই বছর ন্যাশনালে চান্স পাও নাই, হইতে পারে তুমি এই বছর কি বলে রাজশাহীতে চান্স পাও নাই, কিন্তু পরের বছর সৃষ্টিকর্তা হয়তো তোমাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা টপ সাবজেক্টে বা ফার্স্ট বানায় দিল, তোমাকে বিউপিতে ফার্স্ট বানায় দিল, তোমাকে রাজশাহীতে ফার্স্ট বানায় দিল। এমন হয় না অনেক? তোমাদের কাছে হয়তো এমন জানা নাই, বাট আমরা অ্যাজ এ টিচার হিসেবে আমরা কিন্তু এগুলো অহরহ দেখতেছি। এই যে আমাদের রাজশাহীর এবার ফার্স্ট হয়েছে, চট্টগ্রামের বিউনিটে ফার্স্ট হয়েছে, এগুলো আমরা দেখি, আমাদেরই তো স্টুডেন্ট, তাই না? সো এগুলো বুঝতে হবে, সবসময় স্বপ্ন বড় রাখবা, ড্রিম বিগ, ওয়ার্ক স্মার্ট নট হার্ড, ওয়ার্ক স্মার্ট, বুঝতে হবে, ঠিক আছে? বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? দেখো, বাংলায় স্বাধীন নবাব, এই যারা স্বাধীন নবাব ছিল তারা কিন্তু তখন নবাব ছিল না, বাংলায় তো মোগল শাসন ছিল, তাই না? বাংলায় কি ছিল? মোগল শাসন ছিল। এই মোগলদের সুবিধার হিসেবে ব্যবহার করা হইতো বাংলায়, কি হিসেবে? সুবিধার। এখন তুমি বলবা ভাই আবার সুবিধার কি জিনিস? মনে রাখবা সম্রাট আকবর বা নবাব আকবর বাংলাকে 15টা সুবায় ভাগ করছিল। কয়টা? 15টা সুবা। সুবা মানে হচ্ছে অঞ্চল, আর এই সুবা বা অঞ্চলের যিনি কর্তা ছিলেন তাকে বলা হইতো সুবেদার। সুবেদার বলা হইতো। আর এই সুবেদার, বাংলার প্রথম সুবেদার ছিলেন তোমার ইসলাম শাহ, এবং পরবর্তীতে ধীরে ধীরে এই তোমার হচ্ছে মুর্শিদ কুলি খাওয়া আসে। কিন্তু তিনি আইসা ভাবেন যে ভাই বাংলা আমাদের, আমরা কেন সেই দিল্লির একজন নবাব তার কথাই কেন আমরা এই জায়গায় আমাদের মতো করে মানে তার কথাই এখানে চলবে, এইটা তিনি চিন্তা করে ভাবছেন দূর আমি আর কোনো এই দিল্লির নবাবের কথা শুনতে রাজি না, এখন থেকে এই এলাকার মানে হচ্ছে স্বাধীন নবাব আমি নিজেই। তারপর থেকে তিনি কি করেন? তিনি এই নবাব হয়ে যান, এই বাংলার নবাব হয়ে যান, নবাব মুর্শিদ কুলি খান, এবং তিনিই প্রথম কি হন? বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। তারপরে আসে আলীবর্দী খান, যিনি হচ্ছে তোমার এই সিরাজউদ্দৌলার নানা, নবাব সিরাজউদ্দৌলার নানা, এবং তিনি বর্গী মারাঠাদের বর্গীদের উচ্ছেদ করছিল এই নবাব আলীবর্দী খান। এবং এই নবাব মুর্শিদ কুলি খান তিনি তো হচ্ছে প্রথম স্বাধীন নবাব। বুঝতে পারছো? বুঝতে পারলে সবাই একটু কমেন্টে জানাও। ফারহান, মুফাজ্জলকে একটু বলো তো আসতে। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওকে, একটু ফ্যান বা একটা কিছু দাও তো। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আর ইউতে যে ফার্স্ট হয়েছে সে কি সেকেন্ড টাইমার ছিল? হ্যাঁ, আর ইউতে যে ফার্স্ট হয়েছে, সরি মানে গুচ্ছতে যে ফার্স্ট হয়েছে সে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো, আমাদের স্টুডেন্ট, ঠিক আছে? গুচ্ছতে ফার্স্ট হয়েছে, আর ইউতে না, সে আর কি রাবিতে পড়তো স্টিল। ওকে, আমাদের আগে ফার্স্ট হয়েছিল আর ইউতে, এবার না। আচ্ছা এবার আসো 11 নাম্বার দেখো, আমাদের জাহাঙ্গীরনগরে একটা ছেলে ফার্স্ট হয়েছে, ঠিক আছে? ওকে আসো, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি? দেখি এইটা কারা কারা পারে, এইটা দেখবো কারা কারা পারে। এটা আমি অলরেডি পড়াইছি, দেখি এটা কে কে পারে। যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি?
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। আমরা জানি যে এই যে ব্রিটিশরা যখন থেকে ক্ষমতা নিছে, প্রথম তো আমরা জানি হচ্ছে 1757 সালের পলাশির যুদ্ধ, তাই না? এই পলাশির যুদ্ধে যখন সিরাজউদ্দৌলা হেরে যায়, তারপরে লর্ড ক্লাইভ কি করে, ভাগ করো শাসন করো নীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালায়, ঠিক আছে? এবং তারপর হচ্ছে ক্ষমতাটা অনেকটা কার হাতে চলে যায়, কোম্পানির হাতে চলে যায়। তারপরে কি হয়, 1857 সালে আইসে কি হয়, তোমার সিপাহী বিদ্রোহ হয়, এবং সিপাহী বিদ্রোহের পরে তারপরে রানীর হাতে ক্ষমতা চলে যায়। ঠিক এইভাবে যখন 1757 সাল থেকে 1857, এই 100 বছর কিন্তু বাংলা কোম্পানির শাসন দ্বারা চলছে, কোম্পানির শাসন, ঠিক আছে? তারপরে 100 বছর চলছে রানীর শাসন। তাহলে এগুলো তো আমাদের জানতে হবে, তাই না? এই তথ্য কিন্তু এখান থেকে কিন্তু দেখো, এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন আসছে। এবং এই যে আমাদের লেকচার শিটটা আছে না, আমাদের যে লেকচার শিটটা, এই লেকচার শিটটা যেটা আমি করছি, আশা করি যারা পড়ছো তাদের খুব ভালো লাগবে, কারণ এটা এত অল্প করে বাংলাদেশ পার্টটা আমি করছি এবং তোমাদের ফাহাদ ভাই ইন্টারন্যাশনাল পার্টটা করছে। আমরা এত কষ্ট করে, মনে হয় 2 মাসের পরিশ্রম দিয়ে তারপরে এই লেকচার শিটগুলো করছি আমরা, এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে অনেক কমন থাকে। কোনো কোনো পরীক্ষায় আমি দেখলাম এখানে তো প্রায় 90% কমন, দুইটা মিলে এবং সাম্প্রতিক সহ আর কি। এখানে তো সাম্প্রতিক নাই, এখানে শুধু বেসিক তথ্যগুলো দেওয়া আছে। তো এই এই যে আমাদের জিনিসগুলা এত অল্প পরেও যে এত বেশি কমন পাওয়া যায়, এটা তোমরা বুঝবা যখন আমাদের ক্লাসগুলো করবা, ঠিক আছে? ওকে, এখন আর বলতে চাই না, ধীরে ধীরে যখন আমাদের সাথে এঙ্গেজ থাকবা তখন তুমি নিজেই বলবা, তখন আর আমার বলা লাগবে না। এই যে আজকে যেমন আমি বলতেছি, এটা কয়েকদিন পরে আমার বলা লাগবে না, তুমি নিজেই বলবা, জাস্ট ক্লাসগুলো করো তারপর বুঝবা। ওকে, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, সুরেরা স্বামী, এই যে সুরেরা স্বামী বলছে ভাইয়া ক হবে না খ হবে, আচ্ছা সে কনফিউজ, আচ্ছা ঠিক আছে, কনফিউজ হও ভালো, এখন কনফিউজ হও, কিন্তু পরীক্ষার হলে যায় কনফিউজ হয়েও না, ঠিক আছে? কনফিউশন আমি দূর করাই দিব। আমার কাছে যেহেতু আসছো জিকে শিখতে, কনফিউশন আর থাকবে না, ঠিক আছে? কনফিউশন আর থাকবে না। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, স্বপ্ন রাখতে হবে, স্বপ্ন অবশ্যই থাকতে হবে, কোনো মানুষই স্বপ্ন ছাড়া নয়, সবারই স্বপ্ন থাকে। যে মনে করো ভিক্ষুক, তারও একটা স্বপ্ন আছে। তার স্বপ্ন কি, আজকে সকালে বের হব, আজকে 500 টাকার মতো ভিক্ষা করব, এটা একটা স্বপ্ন না? স্বপ্ন। আবার 1 সপ্তাহ পরে যখন ভিক্ষুক 500 টাকা করে পাইতে থাকে, তখন তার স্বপ্ন হয়ে যায় দিনে 1000 টাকা করে ভিক্ষা তুলবো। সবার একটা স্বপ্ন থাকে। অ্যাজ এ স্টুডেন্ট আমাদের স্বপ্ন কি, আমাদের কেরিয়ারের সবচেয়ে হাইয়েস্ট অ্যাপেক্সে যাওয়া, বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এইবার আমি তোমাদেরকে দেখাই, এইটা নিয়ে আজকের পর আর কোনো কনফিউশন থাকবে না। দেখো, মনে রাখবা, এই যে ব্রিটিশ শাসন, হ্যাঁ ব্রিটিশ শাসন, দেখো ব্রিটিশদের বিরুদ্ধে বিরুদ্ধে বাংলায়, কোথায়, বাংলায় প্রথম বিদ্রোহ করে কারা, এটা হচ্ছে 1 নাম্বার, এইটা একটা প্রশ্ন। এইবার আসো 2 নাম্বার, ব্রিটিশদের বিরুদ্ধে বাংলায় প্রথম সশস্ত্র বিদ্রোহ করে কারা, এইটা আরেকটা প্রশ্ন। এইবার আরেকটা প্রশ্ন আসো, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটা? এবার উত্তর দাও। এই 3টা যারা পারবে বুঝবো, তাদের মধ্যে সাধারণ জ্ঞান, আসলেই তারা সাধারণ জ্ঞান পড়ছে। আর যারা পারবে না, বুঝে যাব যে তাদের মধ্যে এখনো সাধারণ জ্ঞান আসলে ভালো করে ঢুকে নাই, তাদের মাথায় ঢুকে নাই, তারা এখনো সাধারণ জ্ঞানকে ভালোবাসতে পারে নাই, ঠিক আছে? অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাকে এখন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানকেই ভালোবাসতে হবে, এখন আর কোনো ছেলে মেয়েকে ভালোবাসা কোনো দরকার নাই। যারা ফার্স্ট টাইমে এই ভুল করছো, সেকেন্ড টাইমে এই ভুল থেকে শুধরে যাও, ঠিক আছে? এখন আর এই ছেলে মেয়েকে ভালোবাসাবাসি কোনো দরকার নাই। দেখো, এমন অনেকেই আছে যারা চান্স পায় নাই, তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চান্স পেয়ে গেছে, এখন তারা তাদেরকে চিনে না, এমন কিন্তু অনেক আছে, ঠিক আছে? কিন্তু তুমি যদি এই বাংলা ইংলিশ জিকে কে ভালোবাসো, তাহলে কি, তুমি যদি ছেলে মেয়েকে ভালোবাসো, তুমি পাবা শুধু চোখের পানি। আর তুমি যদি বাংলা ইংলিশ জিকে কে ভালোবাসো, তুমি পাবা একটা টপ টায়ারের একটা পাবলিক ইউনিভার্সিটি, অথবা ফার্স্ট সেকেন্ডও হয়ে যেতে পারো, ঠিক আছে? সো বুঝতে হবে যে কোন, এখানে তোমাকে সুযোগ ব্যয় করতে হবে যে কোনটাকে ভালোবাসলে আমার কি সুযোগ সুবিধা। তুমি যদি গার্লফ্রেন্ডকে একটু বেশি টাইম দাও,
তোমার হয়তো একটু সম্পর্কটা ভালো হবে, কিন্তু বিয়ে হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু তুমি যদি এই বাংলা ইংলিশ জিকেকে একটু বেশি টাইম দাও, তাহলে তুমি ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে, এটা 100% শিওর। কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ধোকা দেয়, কিন্তু পড়াশোনা কখনো ধোকা দেয় না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। এবার দেখি কে কি অ্যান্সার দিছে। সেকেন্ড টাইমে ভর্তি হয়েছি, এই সিটটা কবে পাবো? খুব শীঘ্রই পাবা। গুড কোয়েশ্চেন, খুব শীঘ্রই পাবা। এটার আমরা আরো মডিফাই করব, এটাকে একদম মনে করো যে এমনভাবে বানাবো যে তোমরা আরো বেশি করে কমন পাবা এখন। ঠিক আছে, এখন আরো কিছু মডিফাই আছে না, এখন তো আমরা তোমাকে আগে সিট আবার দিয়ে দিব না, এটাকে মডিফাই করব, যে তথ্যগুলো চেঞ্জ হয়েছে সেগুলো চেঞ্জ করে দিব, আরো একটা ভালো একটা লেকচার সিট দিব তোমাদেরকে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, স্বাধীনতা আন্দোলন, সিপাহী বিদ্রোহ, আচ্ছা কি বাকি কই, অ্যান্সার কোথায়? আল্লাহ, তোমরা অ্যান্সার দিচ্ছ না কেন? পারতেছো না নাকি? এটা যদি না পারো তাহলে আমি হতাশ হয়ে যাব। কি ভাই, আমার নেট কেন কাজ করতেছে না? নেট কি ভয় পাইলো নাকি? ওকে, দীপঙ্কর সিংহা বলছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। রাইট, প্রথমটা হচ্ছে ফকির সন্ন্যাসী, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। তারপরেরটা কি বলছে? পলাশির যুদ্ধ বলছে মেবি, দীপঙ্কর সরকার না। তারপরেরটা হচ্ছে তোমার ওই যে নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা, যে বাঁশের কেল্লা বিদ্রোহ আছে না, সেই বাঁশের কেল্লা বিদ্রোহ বা নারিকেল বাড়িয়ার যে যুদ্ধ সেইটা। তারপরে যেটা স্বাধীনতা আন্দোলন, সেইটা হচ্ছে তোমার সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। এবার বুঝতে পারছো? না না না, সুনেহরা শাম্মী, তোমার একটু ভুল হয়েছে। আপনার গত ক্লাস থেকে শিখে ফেলছিলাম, নাদিয়া পারু, তিনটা উত্তরই পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আফসানা সরকার, তোমার একটু ভুল হয়েছে। নুরুন নাহার, হ্যাঁ তোমারও ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আজকে ক্লাস করলেই শিখে যাবা। এই যে দেখো, ব্রিটিশদের বিরুদ্ধে বাংলায় যে প্রথম বিদ্রোহ হয়েছে সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির কারা? বাংলা ওই যে হক মাওলা ইল্লাল্লাহ বলে না, দেখবা বাংলা মুভিতে হক মাওলা ইল্লাল্লাহ বলে, বিশাল বড় বড় সাদা আলখেল্লা পরে আসে, তারা আবার হঠাৎ করে উদাও হয়ে যায়। এমন যারা মুসলমানদের, তারা হচ্ছে ফকির। আর সন্ন্যাসী কারা? সন্ন্যাসী হচ্ছে যে হিন্দুদের ধর্মীয় গুরু, তারা দেখবা বনে বাদারে, তারপর হচ্ছে পাহাড় পাহাড়ে পাহাড়ে ঘুরে আর কি, সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী। এই ইংরেজরা বলছিল তাদেরকে আর ভিক্ষা দেওয়া যাবে না, এটার বিরুদ্ধে একটা আইন করছিল, তখনই তারা আন্দোলন করছিল ইংরেজদের বিরুদ্ধে। বাট সেটা জাস্ট প্রথম বিদ্রোহ, সেটা সশস্ত্র বিদ্রোহ না। কিন্তু সশস্ত্র বিদ্রোহ হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে বাংলায় প্রথম এই বাঁশের কেলা, যেটা 1831 সালে এই নারিকেল বাড়িয়ার যে বাঁশের কেলা, তিতুমিরের সময়ে এটা হয়েছিল কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে। ইংরেজদের নেতৃত্ব দিচ্ছে কর্নেল স্টুয়ার্ট, আর এই বাঙালিদের বা বাংলার মানুষদের নেতৃত্ব দিচ্ছে তিতুমির। পরে তিতুমিরের গোলাম মাসুদ সহ 40 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং তিতুমির এখানেই প্রথম সশস্ত্র যুদ্ধে প্রথম শহীদ হয়, ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে প্রথম শহীদ হয় তিতুমির, এটা মনে রাখতে হবে। তারপরে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা আন্দোলন, এটা কিন্তু শুধু বিদ্রোহ, আর এটা স্বাধীনতার জন্য আন্দোলন। বিদ্রোহ মানে কি, যে ভাই তোমার কথা আমি শুনলাম না, এটাই বিদ্রোহ। কিন্তু স্বাধীনতা আন্দোলন, এখানে একটা ব্যাপার আছে যে ভাই তোমার নিয়ন্ত্রণে আমি থাকবো না, আমি এখন থেকে স্বাধীন হয়ে যাব, এটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। এই তিনটার ভাবার্থ, মর্মার্থ, আবিধানিক অর্থ ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আশা করি আমার ক্লাসগুলো করলে তোমরা তিনটাই বুঝতে পারবা। ভাইয়া লেখাগুলো রাখেন প্লিজ, লেখা সহ পিডিএফ দেন, লেখা সহ পিডিএফ। সমস্যা নাই বোন, সমস্যা নাই। তোমরা যখন আমার ক্লাসগুলো করবা, সেকেন্ড টাইম বেঁচে তো আমি পড়াবো তাই না, আমি ক্লাসগুলো যখন করব তখন তো অটোমেটিক তোমাদের পিডিএফ দিব। এখন এগুলা তোমার আর দরকার নাই, এখন তো আমি জাস্ট তোমাদেরকে শিখাচ্ছি যে তোমরা কিভাবে পড়বা, তোমরা যুদ্ধটা কিভাবে নামবা, যুদ্ধের ময়দানে কিভাবে যাবা, এটা হচ্ছে একটা ওয়ার্ম আপ সেশন। বাট মেন যুদ্ধে যখন আমরা নামবো, সেটা তো এই তো আর কয়েকদিন পরে, তখন আমি তোমাদেরকে একদম হেড টু হেড ফাইট করে শিখাবো। তখন আমি তোমাদেরকে কিভাবে, মানে কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে না পড়তে হবে, একদম বিস্তারিত শিখাবো। এখন এগুলো তো দরকার নাই, ওগুলো আমি সব শিখাবো, মানে এগুলা যা পড়াচ্ছি ওইগুলো আমি ওখানেই শিখাবো, সমস্যা নাই।
ঠিক আছে, ওকে। বাসের খেলা তিতুমির করছিল না, তাই নাকি? জানতাম না তো। আচ্ছা, এখন যদি সেকেন্ড টাইমার হয়ে যদি বলো বাসের খেলা তিতুমির করছে কিনা, এটা হবে বলো? আচ্ছা, তারপরে আসো, তিতুমিরের বাসের খেলা কোথায় অবস্থিত? বারাসাত, হায়দ্রাবাদ, চাঁদপুর, নারিকেলবাড়িয়া। এটা নারিকেলবাড়িয়া আর কি। এটাকে আবার বারাসাত বিদ্রোহ বলা হয়, এটাকে কিন্তু বারাসাত বিদ্রোহ বলা হয়, ঠিক আছে? কারণ ওই বারাসাতের নারিকেলবাড়িয়ায় এটা হয়েছিল বাসের খেলাটা। সো নারিকেলবাড়িয়ায় অপশনে যদি নারিকেলবাড়িয়া আছে, সবচেয়ে ক্লোজ অপশন, এটা নারিকেলবাড়িয়া হবে। আর না হলে কিন্তু এটা বারাসাত, পুরো এলাকাটার নাম ছিল বারাসাত, এটার নাম কিন্তু বারাসাত বিদ্রোহ হয়, ঠিক আছে? তিতুমির। আর তিতুমিরের প্রকৃত নাম কি, এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, মীর নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী, এটা কিন্তু পরীক্ষায় আসে। তারপরে আসো 13 নাম্বার, বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিল, দেখি বলো। বঙ্গভঙ্গ আমি প্রায় পড়াইছি তোমাদের, বঙ্গভঙ্গ নিয়ে সব সময় সব পরীক্ষায় একটা প্রশ্ন থাকেই। আপনারা শিখাই দিয়ে আমরা যুদ্ধ করবো ভাইয়া, রাইট? আমরা তো আর যুদ্ধ করবো না, আমরা তো যুদ্ধ করেই ফেলছি, যুদ্ধ করেই তো আমরা ভার্সিটিতে চান্স পেয়েছি, তাই না? এখন আমরা তোমাদেরকে সেই যুদ্ধের পথটা, যুদ্ধের পথে গিয়ে কিভাবে যুদ্ধ করবা সেই ট্রেনিং দিব, আর যুদ্ধ তোমরাই করবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে। নারিকেলবাড়ি, হ্যাঁ, মীর নিসার আলী। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটার আনসার করো। আমি আগেও বলছিলাম যে এই ছিল বাংলা প্রদেশ, পুরো ভারতবর্ষে সবচেয়ে বড় প্রদেশ ছিল বাংলা প্রদেশ। এবং এই বাংলা প্রদেশকে পরবর্তীতে যেই এটার ভাইসরয় ছিল, তার নামটা আমি বলছি না, তোমরা বলবা, তিনি শাসন করার সুবিধার্থে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, সেটার রাজধানী হয় কলকাতা, রাজধানী কি হয়? কলকাতা। আর একটা হয় ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম, এই দুই ভাগে বাংলাকে ভাগ করে, এবং এইটার রাজধানী হয় ঢাকা। এই দুই ভাগে ভাগ করছিল, বুঝতে পারছো বাংলাকে? এটাকেই বলা হয় বঙ্গভঙ্গ, মানে বাংলা ভাগ। পরবর্তীতে এটা কত সালে করা হয়েছিল? 1905 সালে করা হয়েছিল। তৎকালীন সময়ে হিন্দু যারা মডারেট, মানে কি বলে তোমার মধ্যম শ্রেণীর একটা হিন্দু শ্রেণী যারা আছে, তারা এটা মানতে পারে নাই। তারা বলছে এটাকে মাতৃ অঙ্গচ্ছেদের মতো। তারা বলছে বাংলা হচ্ছে একটা মা, আর এই বাংলাকে ভাগ করা মানে হচ্ছে মাতৃ অঙ্গচ্ছেদ করা। যদিও এটা তাদের কাছে খারাপ ছিল, কিন্তু এটা আমাদের জন্য ভালো হয়েছে। কেন? কারণ তৎকালীন সময় কিন্তু এই পুরো ভারতের কিন্তু রাজধানী ছিল কলকাতা। তো আমাদের এই যে বাংলা, এই বাংলায় কিন্তু কোনো উন্নতি হয় নাই। যখন এই যে রাজধানী আমাদের ঢাকায় আসছে, তখনই আমাদের এলাকার উন্নয়ন শুরু হয়েছে, বুঝতে পারছো? তোমরা বলছো এ, লর্ড কার্জন, লর্ড কার্জন, লর্ড কার্জন, রাইট, এটা হবে এ, লর্ড কার্জন, ঠিক আছে? আর যদি বলা হয় বঙ্গভঙ্গ যখন তোমার হচ্ছে রদ করে কে, যদি বলা হয় বঙ্গভঙ্গ রদ করেন কে, তাহলে কি উত্তর দিবা বলো তো? বঙ্গভঙ্গ রদ করেন কে আর রদ ঘোষণা করেন কে, এই দুইটার উত্তর কি দিবা বলো তো? রদ ঘোষণা করেন কে, দেখি তোমরা কতটুকু পারো। বঙ্গভঙ্গ রদ করেন কে, বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে, আর রদ হয় কবে, এই তিনটার উত্তর দাও। রদ হয় কবে? ভাই এগুলো পড়াইলে আমি আজকে 4-5 ঘন্টা পড়াইতে পারবো, কিন্তু আমি চাচ্ছি শুধু গুরুত্বপূর্ণ যেগুলো বেসিক জিনিস সেগুলো তোমরা জেনে রাখো। কারণ ফার্স্ট টাইমে হয়তো এগুলো তোমরা ভালো মতো পড়তে পারো না, এত টাইম পাও নাই, কিন্তু সেকেন্ড টাইমে আমি তোমাদের এমনভাবে তৈরি করে দিব যাতে তোমরা ভাই প্রশ্ন পাইলে তোমাদের কাছে মানে দূর, এগুলো তো পানি বাদ, এগুলো আবার পরীক্ষার প্রশ্ন আসে এমন মনে হবে। ট্রাস্ট মি, জাস্ট বিশ্বাস করে আমার ক্লাসগুলো করো। তারপর যদি মনে হয় যে ভাই এখনো জিকে বুঝি না, এখনো জিকে ভুল হয়, তারপরে বইল, ঠিক আছে? ওকে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ রদ করেন, লর্ড হার্ডিঞ্জ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। নাদিয়া পারো, রাইট। এই যে আমি দেখো এগুলো বেশি পড়াই, এগুলোই কিন্তু ইউনিভার্সিটিতে আসে। ওকে, এই তো তোমরা পারছো, গুড, খুব ভালো লাগতেছে তোমরা পারতেছো। বঙ্গভঙ্গ তাহলে রদ হয় কবে? বঙ্গভঙ্গ রদ হয় মনে রাখবা 1911 সালে, 1911 সালে। আর রদ করেন কে? লর্ড হার্ডিঞ্জ, লর্ড হার্ডিঞ্জ। রদ মানে কি বলতো? রদ মানে হচ্ছে বাতিল করা। প্রথমে তো বঙ্গভঙ্গ করছিল, মানে বাংলা ভাগ করছিল তোমার লর্ড কার্জন। পরে যখন রদ মানে সেই যে প্রথমে যে বঙ্গভঙ্গ করছিল, এই যে আমরা ভাগ করে দিছিল, পরে সেই ভাগটা আবার মোছায় দিছে, মানে এই ভাগটা নাই, পরে আবার বাংলা এক হয়ে গেছে। এটা কি বলা হয়? বঙ্গভঙ্গ রদ, বুঝতে পারছো? এবং রদ ঘোষণা করেন কে? রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। এই রাজা কোন রাজা? এই রাজা হচ্ছে তোমার যুক্তরাজ্যের রাজা,
তখন তো আমরা ব্রিটিশদের আন্ডারে ছিলাম না, সেই ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ, তার একটা অভিষেক অনুষ্ঠান হচ্ছিল দিল্লিতে 1911 সালে। তখন তিনি বললেন, আচ্ছা আমরা তো বাংলায় আসছি ব্যবসা বাণিজ্য করার জন্য, এখন যদি আমাদের ব্যবসা বাণিজ্যই না করা হয়, যখন বঙ্গভঙ্গ হয়েছিল এটার প্রতিবাদী তো স্বদেশী আন্দোলন হয়েছিল এবং বিলিতি পণ্য সব ভারতীয়রা বর্জন করতেছিল, এতে করে তাদের ব্যবসা বাণিজ্য ধরা খাচ্ছিল, ঠিক আছে। এরপরই তারা বলল যে ভাই এরা এরা গঙ্গায় মরুক, আমরা আমাদের কাজ করি, আমরা আমাদের ব্যবসা করি, ঠিক আছে। এরপরই তিনি বঙ্গভঙ্গ রদ উঠিয়ে দিলেন এবং তারপর থেকে আবার দুই বাংলা এক হয়ে গেল। এবং তারপরের বছরই 1912 সালে এই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে চলে গেল। বুঝতে পারছো? ওকে, রবিউল মুন্সি ভাই, কোন স্যার থাকবে কি থাকবে না এটা আসলে আমি জানি না, এটা আমাদের যারা ম্যানেজমেন্ট অথরিটি আছে তারা জানে। সো প্লিজ এই ধরনের কোশ্চেন আমাকে করবে না, ঠিক আছে। কে থাকবে কি কে থাকবে না এটা আমি জানি না, ঠিক আছে। এটা আমাদের যারা ম্যানেজমেন্টে আছে, এটা যারা এগুলা দেখে তারা দেখবে, এটা আমি দেখবো না, ঠিক আছে। ওকে, আমার কাজ হচ্ছে পড়ানো, আমি পড়াই দিছি। ওকে, বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? আচ্ছা, তারপরে আসো 14 নাম্বার, নিচের কোনটি মুক্তিযুদ্ধের 1 নাম্বার সেক্টর? এটা আমি তোমাদের খুব ভালো মতো পড়াইছি যে ভাই সেক্টর সেক্টর নিয়ে যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে তোমরা অ্যান্সার দাও, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা, এটা তো আবার হচ্ছে মানে পিডিএফ না, সো এটা বড় হবে না। আচ্ছা, তোমরা অ্যান্সার করো। আমি হচ্ছে তোমাদেরকে এখন একটা ম্যাপ দেখাবো, তারপরে তোমরা বলবা এটা কিসের ম্যাপ, ঠিক আছে। ওকে, ও সরি, ঠিক আছে। যাই হোক, তোমরা হয়তো বুঝতে পারছো যে এটা কিছুটা বাংলাদেশের সাথে মিলে, ঠিক আছে, কিছুটা বাংলাদেশের সাথে মিলে, যদিও আরো এদিকে একটু বেশি হইতো। আচ্ছা, ঠিক আছে। তো এই এখন এখন হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার সেক্টর, তাই না? এখানে হচ্ছে ফেনী নদী, এখানে হচ্ছে একটা নদী আছে ফেনী নদী। এই ফেনী নদী থেকে এখানে 5টা জেলা আছে, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান বান্দরবান রাঙামাটি, খাগড়াছড়ি, রাঙামাটি, 5টা জেলা। এই 5টা জেলা হচ্ছে 1 নাম্বার সেক্টর, চট্টগ্রাম। চট্টগ্রাম। তারপরে আসো 2 নাম্বার, এই 2 নাম্বার এখানে কুমিল্লা, নোয়াখালী, ঢাকা। তাহলে ঢাকা কয় নাম্বার সেক্টরে? ঢাকা 2 নাম্বার সেক্টরে, এটা মনে রাখতে হবে। ঢাকা, এটা প্রায় পরীক্ষায় আসে, ঢাকা কয় নাম্বার সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? ঢাকা ছিল 2 নাম্বার সেক্টরে অন্তর্ভুক্ত। তারপরে আসো 3 নাম্বার সেক্টর, এটা একটু বড় হয়ে গেছে। 3 নাম্বার সেক্টরে ঢাকার কিছু অংশ ছিল, টাঙ্গাইল ছিল, ময়মনসিংহের কিছু অঞ্চল ছিল, এইভাবে। তারপরে 4 নাম্বার সেক্টর ছিল এটা সিলেটের পূর্বাংশ, 5 নাম্বার ছিল সিলেটের পশ্চিমাংশ, 6 নাম্বার ছিল রংপুর, তারপরে 7 নাম্বার ছিল রাজশাহী, 8 নাম্বার ছিল খুলনা, 9 নাম্বার ছিল বরিশাল, এই 10 নাম্বার ছিল বে অফ বেঙ্গল। এটা পরীক্ষায় আসে যে কোনটি বঙ্গোপসাগরে, কোন সেক্টরটি বঙ্গোপসাগরে ছিল, কোন সেক্টরটি নৌ সেক্টরে ছিল, কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। এটা হচ্ছে 10 নাম্বার সেক্টর। বুঝতে পারছো? এটা সম্পূর্ণ পানিতে মানে বঙ্গোপসাগরে পড়ছে, বা নৌ সেক্টর বলা হইতো এই 10 নাম্বার সেক্টরকে, এবং এইখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। এবং এইটা হচ্ছে তোমার 11 নাম্বার সেক্টর, এই ময়মনসিংহের এখানে এটা 11 নম্বর সেক্টর। এবং এই যে 10 নম্বর সেক্টর, আমরা জানি 11টা সেক্টরে টোটাল কমান্ডার ছিল 16 জন। আর এই 1 নম্বর সেক্টরে তোমার জিয়াউর রহমান ছিল চট্টগ্রামে। এবং যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই জন্য কিন্তু দেখো এই চট্টগ্রামটাই আসছে। বুঝতে পারছো? এই জন্য চট্টগ্রামটাই আসছে। হ্যাঁ, কিউট বাংলাদেশ, রাইট, এটা হচ্ছে কিউট বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্র দেখে আমি কোমায় চলে গেছি। আচ্ছা থাক, ঠিক আছে, এটা আপডেট, রাইট, এটা আপডেট। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা 1 নম্বর সেক্টর সহ বাকিগুলো পড়ে ফেললাম। ওকে, তারপর আসো 15 নাম্বার, রেমিচিং বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর একটা গোত্রের ভাষা? এটা হচ্ছে ম্রো। এটা হচ্ছে ম্রো। আরো কয়েকটা আছে, যেমন হচ্ছে তোমার মণিপুরি আছে, মণিপুরির হচ্ছে বিষ্ণুপ্রিয়া।
তারপর হচ্ছে তোমার ত্রিপুরার হচ্ছে কক বরক। ত্রিপুরার হচ্ছে কক বরক, ঠিক আছে, ত্রিপুরার হচ্ছে কক বরক। তারপর হচ্ছে তোমার মারমার হচ্ছে পালি, একটা পালি ভাষা আছে ঢাকা ইউনিভার্সিটিতে, এটা হচ্ছে মারমাদের, ঠিক আছে। এগুলো আশা করি তোমরা পারবা, এগুলা পরে পড়াই দিব তোমাদের। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা একটু দ্রুত অ্যান্সার দিয়ে ফেলি। দেখো, জুলাই সনদ, এটা আমরা সবাই জানি, সো এটা পরবর্তীতে আমরা আরো বিস্তারিত পড়ব। আর নিচের কোনটি মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক রচনা? এখানে আছে উপমহাদেশ, এটা হচ্ছে উপমহাদেশ হচ্ছে একটা তোমার ইতিহাস ভিত্তিক রচনা, ঠিক আছে, উপমহাদেশ। ওকে, তারপরে হচ্ছে বাংলার মোগল শাসনের বিরুদ্ধে সর্বশেষ বিদ্রোহের নায়ক কে ছিলেন? এইটা আমার মনে হয় কেন যেন এটা অনেকেই পড়ে নাই। দেখি এটা অ্যান্সার করো, দেখি এটা কয়জন পারো, দেখি এটা অ্যান্সার করো, একটু দ্রুত অ্যান্সার করবা। সুনেহরা শাম্মী, ক্লাস অনেক ভালো লাগতেছে, আচ্ছা, থ্যাংক ইউ। আরি আতকিয়া, সে বলছে ক, মারিয়া রাহি বলছে সি। আচ্ছা, এটা আমি জানি, তোমরা এটা অনেকেই পারবা না। দেখো, এখানে যে ব্যক্তিটি আছে খাজা ওসমান গনি, তিনি একজন আফগানি ছিল, বা তিনি এই মোগলদের বিরুদ্ধে বাংলায় মোগলদের বিরুদ্ধে অনেক বেশি আন্দোলন করছে। যখন হচ্ছে তোমার এই যে ইসলাম শাহ জাহাঙ্গীরের সময় যে ইসলাম শাহ, তিনি হচ্ছে এই মুসা খা, সর্বশ্রেষ্ঠ মুসা খানকে পরাজিত করছে। এই যখন মুসা খানকে পরাজিত করছে, ঈসা খা এবং মুসা খানকে, তাদেরকে সহযোগিতা করছিল এই খাজা ওসমান খান, তিনিই সহযোগিতা করছিল এবং তিনিই চাচ্ছিল যে বাংলা থেকে মুঘলরা বিতাড়িত হোক। এটা হচ্ছে খাজা ওসমান খান, বুঝতে পারছো? ওকে, তারপরে আসো, ইবনে বতুতা কোন দেশের পর্যটক? এটা অলরেডি আমি কয়েকবার পড়াইছি। ইবনে বতুতা হচ্ছে মরক্কোর পর্যটক, ঠিক আছে, মরক্কো। তারপরে আসো, ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে? ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে আউটসোর্সিং, ঠিক আছে, এটাকে বলা হয় আউটসোর্সিং। এগুলো কিন্তু দেখো আইসিটির প্রশ্ন চলে আসছে। তারপরে দেখো, বাংলাদেশের কোন ইকো জোনটি জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে দ্রুত লবণাক্ত? তুমি একটা জিনিস চিন্তা করো তো, আমাদের কোন অঞ্চলটা অনেক বেশি লবণাক্ত? সুন্দরবন। তাহলে সুন্দরবন কোথায়? সুন্দরবন হচ্ছে দক্ষিণের পশ্চিমে, তাহলে দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল, এটা লবণাক্ত অঞ্চল, তাই না? সুন্দরবন, এটাকে আমরা কি বলি? ম্যানগ্রোভ বন, মানে ওইখানে হচ্ছে লবণাক্ত অনেক বেশি, তাহলে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল, বুঝতে পারছো? ওকে, তারপরে আসো, কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক বেশি? এটা আজীবন পরীক্ষায় আসবে, এটা মাথায় রাখবা, এটা হচ্ছে শুক্র। এই গ্রহের তাপমাত্রা সবচেয়ে বেশি শুক্র, ঠিক আছে। ওকে, তারপরে আসো, 2025 সালে বাংলাদেশের নারী ফুটবল দল কোন রাষ্ট্রীয় সম্মাননা লাভ করে? এটা হচ্ছে 21 পদক লাভ করছিল, ঠিক আছে। ওকে, এটার এখন আসবে না, এটা এখন দরকার নাই। 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে। জর্জ হ্যারিসন এটার প্রধান ছিল, তোমার কি বলে, মানে গায়ক ছিল জর্জ হ্যারিসন। 1971 সালে মেডিসন স্কোয়ার, ঠিক আছে, নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার, তিনি একটা গান গাইছিল, বাংলাদেশ বাংলাদেশ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? 15 সেপ্টেম্বর। এটা পড়বা, 15 সেপ্টেম্বর। আকাশে রংধনু সৃষ্টির কারণ কি? যখন বৃষ্টি হয়, বৃষ্টির পরে যে তোমার একটা কি আসে, বৃষ্টির যে কণাগুলা, ধূলি কণাগুলা আছে না, এই ধূলি কণাগুলা সূর্যের সাথে এক ধরনের প্রতিফলিত হয়, আর এই প্রতিফলিত হয়ে সেটা রংধনুর মতো সৃষ্টি করে। এই জন্য এই আকাশে রংধনু সৃষ্টির কারণ হচ্ছে ধূলি কণা। এটা কিন্তু একটা বিজ্ঞানের প্রশ্ন, এটা তোমাদের বিউনিটে চলে আসে, কারণ এখানে সায়েন্সেরও পরীক্ষা দেয়, এই জন্য, বুঝতে পারছো? ওকে, ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় নির্মিত হয়? এটা নির্মিত হয় কলকাতায় 1700 সালে। মনে রাখবা, ফোর্ট উইলিয়াম দুর্গ 1700 সালে কলকাতায় নির্মিত হয়, ঠিক আছে। ওকে, তারপরে 30 নম্বর, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পরবর্তীতে তিনি আবার ভাইসরয় হয়েছিল, ভাইসরয় মানে রানীর প্রতিনিধি বা রাজার প্রতিনিধি, ঠিক আছে। তারপরে আসো, সর্বশেষ প্রশ্ন, ওই তো একই,
ঠিক আছে, তাহলে আজকের মতো প্রশ্ন এখানেই শেষ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো প্রশ্ন নিয়ে। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর একটা কথা আমি বলবো, যারা এখনো আমাদের সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হও নাই, জাস্ট সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা, মানে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা, আমাদের উপর ভরসা রাখা ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ এটা বলতে পারবো যে বাংলাদেশে মানবিক সহ যারা জাহাঙ্গীরনগরে বি ইউনিট, সি ইউনিট, রাজশাহীর এ ইউনিট, তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বি ইউনিট, ডি ইউনিটে পরীক্ষা দিবা, বিউপিতে পরীক্ষা দিবা, FASS, FSSS, কুমিল্লা ইউনিভার্সিটি, হাজিদানে, সাস্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যারা এগুলোতে পরীক্ষা দিবা, আজকে চ্যালেঞ্জ করে গেলাম, আমাদের থেকে ভালো আর কেউ পড়াইতে পারবে না। শুধু জাস্ট বিশ্বাস রেখে আমাদের এই কোর্সটায় ভর্তি হও। দরকার হলে তোমাদের যারা সিনিয়র ভাইয়া আপু আছে তাদের কাছ থেকে একটু আই এডুকেশনের ব্যাপারে খবর নাও, যে আমরা আসলে কেমন পড়াই, আমরা আসলে পড়াইতে পারি কিনা। আবার এটাও শুনো, বর্তমানে মানবিক সহ বিভাগ পরিবর্তনের জন্য বাংলাদেশে 1 নাম্বার রিলায়েবল প্ল্যাটফর্ম কোনটা, এটা একটু শুনো। ঠিক আছে, আজকে শুধু এতটুকুই বললাম, বাকিটা আমাদের কথায় না কাজে প্রমাণ দিব, এবং সেই দিন তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনার উপর লেগে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।